মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে অভিনন্দন বার্তা দিয়েছেন, আমাদের কাছে এটি স্পষ্ট যে এই চিঠির মধ্য দিয়ে তারেক রহমান এবং একই সঙ্গে বাংলাদেশকে একটি প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিএনপি সরকার গঠনের প্রস্তুতিতে আওয়ামী লীগে খুশির বন্যা, আওয়ামী লীগের স্বস্তি। আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় তাদের নেতাকর্মীরা অফিস খুলে বসছে, একটু মজা পাচ্ছে, আবার অনেক জায়গায় অফিস পুড়ে যাচ্ছে। বিএনপি নিপতিত হচ্ছে ভিতরের আগুনে, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে ইতিমধ্যে অনুমান করে ফেলেছেন যে ভিডিওটি কোন বিষয় নিয়ে। দর্শক, এই ভিডিওটিতে সম্প্রতি সময়ে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাই তথ্যগুলো বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে অভিনন্দন বার্তা দিয়েছেন তার বিজয়ের কারণে এবং প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার জন্য, আপনারা কি খেয়াল করেছেন সেটি কি শুধুই অভিনন্দন বার্তা? পৃথিবীর আর কোনো রাষ্ট্রের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানকে অন্য কোনো রাষ্ট্রের পক্ষ থেকে কি এই ধরনের চিঠি দেওয়া হয়? এবং আমাদের কাছে এটি স্পষ্ট যে এই চিঠির মধ্য দিয়ে তারেক রহমান এবং একই সঙ্গে বাংলাদেশকে একটি প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেওয়া হয়েছে, সতর্কতা ইঙ্গিত দেওয়া হয়েছে। একই সঙ্গে এই চিঠির মধ্য দিয়ে ডক্টর খলিল যে তারেক রহমানের মন্ত্রিসভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন, কী কারণে পেলেন তাও অনেকখানি স্পষ্ট হয়ে ওঠে। নির্বাচনের সাথে সাথেই একটি মন্তব্য আমি করেছিলাম আপনাদের সামনে, এবং বিশেষ করে এই চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের 3 দিন আগে যে তড়িঘড়ি শুল্ক চুক্তি করা হলো, সেই চুক্তির ফলে মন্তব্য করেছিলাম যে বিএনপি যে সরকার গঠন করতে যাচ্ছে সেই সরকারের ডানা আগে থেকেই ছেড়ে ফেললেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের নোবেল বিজয়ী অধ্যাপক। এবং তারই একটা তড়িঘড়ি ইঙ্গিত আমরা পেলাম ডোনাল্ড ট্রাম্পের কথিত অভিনন্দন বার্তায়। তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি চিঠিতে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের অংশীদারিত্ব, পারস্পরিক সম্মান এবং একটি উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার যৌথ স্বার্থের ভিত্তিতে যে গড়ে উঠেছে সেটি মনে করে দিয়েছেন। নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন। এই পর্যন্ত হলে ঠিক থাকতো, যে ফর্মাল কথাবার্তা এরকমই হয় দুই রাষ্ট্রের মধ্যে। কিন্তু তারপর বাণিজ্য সম্পর্ক এগিয়ে নেওয়ার তাগিদ দিয়ে ডোনাল্ড ট্রাম্প কী বলছেন চিঠিতে, ভালো করে খেয়াল করেছেন কেউ? নিশ্চয় অনেকে চোখে পড়েছে এবং এই বিষয় নিয়ে বেশ বিভিন্ন জায়গায় আলোচিত হচ্ছে। তিনি বলছেন যে মেয়াদ শুরুর এই সময়ে আমি আশা করি আমাদের পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্কের গতি ধরে রাখতে আপনি আমাকে সহায়তা করবেন। ভালো কথা। প্রতিরক্ষার সহযোগিতার বিষয়ে এর পরপরে তিনি বলছেন, আমি আরও আশা করি আপনি সেই সব রুটিন প্রতিরক্ষা চুক্তি সম্পূর্ণ করতে দ্রুত নির্ণায়ক পদক্ষেপ নেবেন, যা শেষ পর্যন্ত আপনার সামরিক বাহিনীকে বিশ্বের সেরা অত্যাধুনিক আমেরিকান সরঞ্জাম ব্যবহারের সুযোগ করে দেবে। মানে এই চুক্তির মাধ্যমে আমাদের সামরিক বাহিনীকেও একদিক থেকে বেঁধে ফেলা হয়েছে। ট্রাম্প বলছেন যে বাংলাদেশে নিযুক্ত আমার রাষ্ট্রদূত, আরও আপত্তিজনক যে কথাটি রয়েছে এখানে, তিনি বলছেন যে বাংলাদেশে নিযুক্ত আমার রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এর উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। একসঙ্গে কাজ করে আমাদের উভয় জাতিকে আরও সমৃদ্ধ ও নিরাপদ করার সুযোগ রয়েছে। তার মানে কি? অভিনন্দন বার্তায় সেই রাষ্ট্রের প্রতিনিধি বা রাষ্ট্রদূতের কথা উল্লেখ থাকবে, অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন যে বিশেষ এজেন্ডা নিয়ে বাংলাদেশে এসেছেন, তারই খানিকটা বহিঃপ্রকাশ ঘটিয়েছেন তার বক্তব্যের মধ্য দিয়ে। পৃথিবীর আর কোনো রাষ্ট্রের পক্ষ থেকে এমন কোনো শুভেচ্ছা বার্তায় বা অভিনন্দন বার্তায় এই ধরনের কথা নিঃসন্দেহে থাকে না। আমি শুধু একটু মনে করিয়ে দিই কম্প্যারিজনের জন্য, একটু তুলনা টানি। 2018 সালের তথাকথিত নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা যে আবার সরকার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন, তার পরপরই এই ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ছিলেন। তিনি যে চিঠি দিয়েছিলেন তার ভাষাগুলো কেমন ছিল? সেখানে তিনি দুই দেশে গণতান্ত্রিক অগ্রগতি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধির মধ্যে দুই রাষ্ট্রের যে যোগসূত্র রয়েছে সেটি মনে করিয়ে দিয়ে বলছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও বাড়াতে বাংলাদেশের প্রধানমন্ত্রী মনোযোগ কেন্দ্রীভূত করবেন। একই সঙ্গে সুষ্ঠু ও পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ, মানবাধিকার রক্ষায় অঙ্গীকার, ব্যক্তির মত প্রকাশ ও গণতন্ত্রায়নের সরকারের মনোযোগ থাকবে বলে যুক্তরাষ্ট্র আশা প্রকাশ করছে। এই ধরনের কথাবার্তা ছিল, যা থাকে সাধারণত অভিনন্দন বা শুভেচ্ছা বার্তায় একসঙ্গে কাজ করার জন্য।
এবং ট্রাম্পের যে চিঠিটি আগেই বলেছি, এর মধ্য দিয়ে সবাইকে চমকে দিয়ে ইউনূস সরকারের নিরাপত্তা উপদেষ্টাকে কেন পররাষ্ট্রমন্ত্রী করা হলো তারেক রহমানের মন্ত্রিসভায়, কেন তারেক রহমান বাধ্য হলেন অনেকখানি, সেই বিষয়টিও স্পষ্ট ইঙ্গিত দেয়। এই খলিলুর রহমান তো এই শুল্ক চুক্তি করার জন্য দেন দরবার করছিল, এবং অনেকে বলেন যে এই শুল্ক চুক্তি খুব সফলভাবে সম্পন্ন করার জন্য ডক্টর খলিলের যেই ক্যারিশমা সেটিকে মূল্যায়ন করতেই সম্ভবত তারেক রহমান তাকে তার মন্ত্রিসভায় নিয়েছেন। একেবারে বোগাস কথাবার্তা। বরং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তারেক রহমানকে বাধ্য করা হয়েছে, বা বিশেষ একটি শক্তির পক্ষ থেকে তারেক রহমানকে এটি করতে বাধ্য করা হয়েছে ডক্টর খলিলকে মন্ত্রিসভায় নিতে এবং এরকম একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়ার জন্য। আস্তে আস্তে সব স্পষ্ট হচ্ছে। তার চেয়ে বড় কথা, ওই যে বলছিলাম যে বিএনপি সরকারের ডানা অনেকখানি ছেড়ে ফেলা হয়েছে, ব্যাখ্যাও আমি করেছিলাম। তারপরেও যদি একটু ছোট করে আপনাদের মনে করিয়ে দিই, এই চুক্তির ফলে চীন বা রাশিয়ার মতো রাষ্ট্রগুলো থেকে বাংলাদেশ কোনো অস্ত্র কিনতে পারবে না। আমাদের যে সামরিক বাহিনী, সেখানে চাইনিজ অস্ত্র বেশি ব্যবহৃত হয়, এবং পারমাণবিক চুল্লি অন্য কোথাও থেকে নেওয়া যাবে না। যদি বিকল্প না থাকে, সেক্ষেত্রে হয়তো প্রাথমিক পর্যায়ে রাশিয়া থেকে নেওয়া যেতে পারে বা চীন থেকে নেওয়া যেতে পারে। এই চুক্তি ভঙ্গ করলে যে 37% শুল্ক প্রথমে আরোপ করা হয়েছিল 2025 সালে, সেই 37% শুল্ক আবারও বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হবে। বাংলাদেশ থেকে যে রপ্তানিগুলো যুক্তরাষ্ট্রে, মানে যে পণ্যগুলো যুক্তরাষ্ট্রে রপ্তানি হয় সেক্ষেত্রে, এবং অন্য কোনো দেশ বা প্রতিষ্ঠানের উপর যুক্তরাজ্য যদি কোনো ধরনের নিষেধাজ্ঞা দেয়, সেটিও মানতে বাংলাদেশের যে সরকারই থাকুক না কেন তারা বাধ্য মানতে। যুক্তরাষ্ট্র থেকে 14টি বিমান কেনা হবে, বোয়িং বিমান, 37,000 কোটি টাকায়। এইসব কথা মানে শর্ত হিসেবে রয়েছে। শর্ত মানে বাংলাদেশ শর্ত দিয়ে এসেছে, মানে বাংলাদেশকে অনেকখানি বর্গা দিয়ে দিয়েছে ডক্টর ইউনূস। শুনতে অনেকের কাছে খারাপ শোনাতে পারে, এটি চরম বাস্তবতা। ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য কতটা অভিশাপ হয়ে এসেছিলেন তা হয়তো আমরা এখনো পর্যন্ত অনেকেই বুঝতে পারছি না। তারেক রহমানের সরকারের ভবিষ্যতে কি ঘটবে সেটুকু ভেবেও আমরা যথেষ্ট পরিমাণ আতঙ্কিত। বিএনপি নিপতিত হচ্ছে ভিতরের আগুনে, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আপনার চারপাশে যদি কোনোভাবে আগুন আক্রান্ত হয়, তখন আপনি সেখান থেকে কোনোভাবে সরে যাওয়ার চেষ্টা করতে পারেন, নেভানোর চেষ্টা করতে পারেন, এমনকি নিজেকে সেখান থেকে বিতাড়িত করার মাধ্যমে আপনি সেই আগুন থেকে বাঁচতে পারেন। কিন্তু আপনার ভেতরে যখন আগুন থাকবে, হতাশার আগুন থাকবে, দ্বন্দ্বের আগুন থাকবে, সিদ্ধান্তহীনতার আগুন থাকবে, ভালো মন্দের লড়াই তীব্র হবে, সেই আগুন থেকে আপনি নিস্তার পাবেন না, বাঁচতে পারবেন না। কারণ সেটা এমন এক আগুন, আত্মকলহে আপনাকে শেষ করে দিবে। যেমন বিএনপির প্রতিকৃতি আমরা কাদেরকে বলতে পারি? বিএনপির যারা নিশ্চিতভাবে মন্ত্রী হবার কথা ছিল, তারা প্রায় 10-এর অধিক লোক মন্ত্রী হন নাই। দেখেন তো এই নামগুলো আপনি চিনেন কিনা? মির্জা আব্বাস নিশ্চিতভাবে মন্ত্রী হবার কথা, চিরকালে তিনি মন্ত্রী ছিলেন। ডক্টর আব্দুল মঈন খান একদম ডাক সাইটে, মেধাবী, তুখোড়, ক্লিন, সব দিক দিয়ে ভালো, কিন্তু তারপরেও তিনি মন্ত্রী হন নাই বা তাকে মন্ত্রী করা হয় নাই। নজরুল ইসলাম দুর্দান্ত নেতা না, দুঃসময়ের ট্যাকেলার, তিনিও মন্ত্রী হন নাই, মন্ত্রী করা হয়নি। সেলিমা খান, রাশেদ খান মেননের বোন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, দুর্দিনে বিএনপির একজন কাণ্ডারি, অন্যতম কাণ্ডারি। আমানুল্লাহ আমান, কে? আমানুল্লাহ আমান খালেদা জিয়ার কামান বলা হতো তাকে। 90-এর স্বৈরশাসন বিরোধী আন্দোলনের স্টার পলিটিশিয়ান আমানুল্লাহ আমান। মাঝে তার বিভিন্ন রকম ভুল ত্রুটি থাকতেও পারে এবং সেই ধরনের প্রপাগান্ডা প্রচার আছে, কিন্তু তার যে অবদান, সেই অবদান কোনোভাবে কি অস্বীকার করা যায়? যায় না। গয়েশ্বর চন্দ্র রায়, যার অবদান এড়ানো দায়। গয়েশ্বর চন্দ্র রায়, যার অবদান এড়ানো দায়। 2011 সালে যখন দেশনেত্রী, আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মহাসচিব করার জন্য সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন, তখন ভারতের এম্বাসি থেকে চাপ দেওয়া হয়েছিল যেন গয়েশ্বর অথবা ফখরুলকে মহাসচিব করা হয়। বেগম খালেদা জিয়া তখন
বাধ্য হয়েছিলেন দুঃসময়ে ফখরুলকে বেছে নিতে। রুহুল কবির রিজভী হওয়ার কথা কিন্তু হওয়ার নাই। এই কারণে সাথে যুক্ত হয়েছে হাইব্রিডদের চাঁদাবাজি, বালখিল্লাপনা, দখল, যা বিএনপিকে খারাপভাবে একটি ব্র্যান্ডিং ইমেজ অলরেডি দিয়ে ফেলেছে। এই কারণে ঐতিহাসিক বিপদের কবলে বিএনপি। চাঁদাবাজির কারণে গদি চলেও যেতে পারে এমন এক পরিস্থিতিতে বিএনপির লোকদেরকে নিয়ে গিয়েছে। অথচ রবিউল ইসলাম খানকে মন্ত্রী করা হয়েছে, নজরুল ইসলাম খান মন্ত্রিত্বের তালিকায় নাই। কি বিস্ময়কর, কি আশ্চর্যজনক বিষয়, দেখার মতো বিষয় না? এরপরে আপনি খুব সহজভাবে আমরা যদি দেখি যে বিএনপির আগামী দিনের সমস্যা, দেখেন 3টি সমস্যা। এক হলো আত্মকলহ হয়ে পড়বে বিএনপি, আরেকটি হলো ক্ষমতায় এসে শুধুমাত্র হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানোর অপরাধে এখন টিভির চারজন সাংবাদিককে আপনার সাসপেন্ড করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে। অর্থাৎ মিডিয়ার ভিতরের যে ফ্যাসিবাদ সেটা কিন্তু অটুট ছিল, এখন ক্রমেই আরও শক্তিশালী হবে, মারাত্মকভাবে শক্তিশালী হবে। সেই পরিস্থিতি থেকে এড়াতে পারবে না বিএনপি। 3টি বিষয় বিএনপিকে কুড়ে কুড়ে শেষ করে দিবে। আওয়ামী লীগ মিডিয়ার উপরে যতই হস্তক্ষেপ করুক, তারা এটাকে ঢেকে রাখে, কারণ মিডিয়া এবং কালচারে তাদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত। বিএনপির একচ্ছত্র আধিপত্যটি প্রতিষ্ঠিত নয়, যে কারণে দু একটি ঘটনা ঘটলে এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বেশি করে দেখিয়ে মানুষের মনে ত্যক্ত বিরক্ত পরিস্থিতি তৈরি করা হয়। এই কারণে এখন টিভির চাকরিচ্যুত করে গণমাধ্যমের মাফিয়া নিয়ন্ত্রণে যে স্পষ্ট, সেটি আবারও বিএনপি নিজের ঘাড়ে নিয়ে নিল এবং ঐতিহাসিক বিপদের কবলে বিএনপি। চাঁদাবাজি, নগদখোর, বখরা। আশ্চর্য, রবিউল ইসলাম রবির ডাকা সাংবাদিক সম্মেলনে বলছে সমঝোতার মাধ্যমে নেয়া টাকাকে কোনোভাবে চাঁদাবাজি বলা যাবে না, কেবলমাত্র বলপূর্বক জোরপূর্বক টাকা আদায়কে চাঁদাবাজি হিসেবে সাব্যস্ত করতে পারবেন। অর্থাৎ চাঁদাবাজির একটি নতুন সংজ্ঞা দাঁড় করিয়েছে এই রবিউল ইসলাম রবি এবং তার সাঙ্গরা। পরিবহন খাতে যদি চাঁদাবাজি না হতো, দেশের বাস ট্রাকের ভাড়া 30% কমে যেত। একটি পরিবহনকে, দূরপাল্লার পরিবহনকে 4বার 5বার পর্যন্ত তাকে চাঁদা দিতে হয়। তাহলে এই টাকাটা সে তুলবে কোথা থেকে? সেই ঘুরে ফিরে ভাড়া বাড়াতে হবে তাকে। এরপরে ধরেন ফ্যামিলি কার্ড দিবে মানুষকে, ফ্যামিলি কার্ডের টাকা কোথায় পাবে? গ্যাস বিল বাড়াবে, তেলের দাম বাড়াবে, বিদ্যুতের দাম বাড়াবে, ঘুরে ফিরে আমাদের কাছ থেকে নিয়ে ফ্যামিলি কার্ড দিবে, আপনার গাছ থেকে আপনার টাকা তুলে নিবে, আপনার কৃষকের সারের দাম বাড়িয়ে দিবে। ধরেন বাংলাদেশে 3 কোটি কৃষক আছে, 3 কোটি কৃষকের কাছ থেকে যদি 100 টাকা করে ভর্তুকি কমায় বা টাকা নেয় কোনো না কোনোভাবে, তাহলে 300 কোটি টাকা। বুঝতে পারছেন না? 300 কোটি টাকা এভাবেই মানুষের ঘাট থেকে টাকা তুলে নেয়, তারপরে নানান রকম সমাজসেবামূলক কর্মকাণ্ড দেখিয়ে আবার বাহবা নেয়, আবার সেখান থেকে কিছু টাকা রাজনৈতিক নেতৃবৃন্দ নিজেদের পকেটে পুরে নেয়। এইভাবে চলছে এবং চলবে, এবং এই কলহে একদিন ছারখার হয়ে যাবে। আমরা চাই বিএনপি যেন আওয়ামী লীগের মতো না হয়। তাদের দলের যেসব বুদ্ধিবৃত্তিক দিক নির্দেশনা পূর্ণ দেওয়ার মতো নলেজেবল নেতা আছে, গার্ডিয়ান আছে, তারা এই পরিস্থিতি থেকে বিএনপিকে উদ্ধার করবেন। দর্শক, এই ভিডিওতে আপনাদের সাথে সম্প্রতি সময়ে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হলো। এই সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এখনকার জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।